ফুলকি এবার ঈশিতার বাড়াবাড়ি সহ্য করতে না পেরে বিছুটি পাতা দিয়ে ঈশিতাকে উচিত শিক্ষা দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো খাবার টেবিলে যখন সবাই খেতে থাকে তখনই ঈশিতা টেবিলের নিচ দিয়ে বারবার করে অভির উপর পায়ের উপর ডিস্টার্ব করতে থাকে। এইদিকে তমালকেও সুড়সুড়ি দিতে থাকে। আর তখন ফুলকির সন্দেহ হয়ে যায়। ফুলকি তখন একটা চামচ নিচে ফেলে দেয় আর তারপরে দেখতে পায় ঈশিতার পাটা তমালের পায়ের উপর তুলে দিয়েছে। তখনই ফুলকি বলতে লাগলো, ঈশিতা দিদি এই রাজমহলে এসেও আবার বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। আমি না ঈশিতা দিদিকে কিছুতেই ছাড়বো না। ঈশিতা দিদির এতটা বাড়াবাড়ি তো সহ্য করা যায় না। তমল দাদাকে বোকা বানিয়ে আবারও সে বাড়াবাড়িটা শুরু করে দিয়েছে। ঈশিতা দিদিকে এবার একটা উচিত শিক্ষা দিতে হবে। এরপরে অভিরূপকে বলতে লাগলো, অভিরূপ খাওয়া হয়েছে, চলো তাহলে আমরা এবার যাই। আর ইন্দ্র, তোমাকে একটা কথা বলি, তোমাদের রাজমহলটা না অনেক সুন্দর। রাজমহলটা যদি একবার ঘুরে দেখতে পারতাম। তখন ইন্দ্র বলতে লাগলো, হ্যাঁ ঠিক আছে, আমি সব কিছু তোমাকে ঘুরিয়ে দেখাবো আর তোমার থাকার রুমটাও আমি দেখিয়ে দেবো। এই বলে ঈশিতা, ইন্দ্র, অভিরূপ সবাই সেখান থেকে চলে যায়। তখন পুলকি বলতে লাগলো, পিয়াল দাদা আমাদেরকে যে কোনো একটা কাজ করতেই হবে, তুমি আমার হয়ে একটা কাজ করে দেবে। তখনই রোহিত আর তমাল বলতে লাগলো, কি কাজ, কি? ফুলকে তখন বলতে লাগলো, পরে বলবো তোমাদের। ঈশিতা দিদির না সে দুষ্টুমিটা এখনো যায়নি। ঈশিতা দিদি তমাল দাদাকে বারবার ডিস্টার্ব করছে আর সেটা আমি না নিজের চোখে দেখেছি। ঈশিতা দিদির পাটা দিয়ে বারবার সুড়সুড়ি দিতে থাকে তমাল দাদাকে। কে কি ভেবেছে ঈশিতা দিদিকে আমি কিছুতে ছাড়বো না। তখন রোহিত বলতে লাগলো, ফুলকি তুমি একজন নির্বাচনের প্রার্থী, তুমি কেন কোনো উল্টোপাল্টা কাজ করবে না? আমি বুঝতে পারছি ওরা তোমাকে ব্যাঘাত ঘটানোর জন্য কিন্তু এখানে এসেছে। ফুলকি তখন বলতে লাগলো, স্যার আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না, একদম ভাববেন না। এরপরে পিয়ালের সাথে ষড়যন্ত্র করে ফুলকি আর পিয়াল মিলে ঈশিতার ঘরে গিয়ে ঈশিতার খাটের মধ্যে পুরো বিচুটি পাতা লাগিয়ে দিয়ে চলে আসে আর হাঁটতে থাকে আর বলতে লাগলো, পিয়াল দাদা এবার দেখো চিংড়ি দিদির অবস্থাটা কি করি। পিয়ালও তখন হাসতে থাকে আর বলতে লাগলো, তাড়াতাড়ি করে হাতের গ্লাভসগুলো খুলে না, হাতের গ্লাভসগুলি যতক্ষণ না আমরা খুলছি ততক্ষণ কিন্তু আমরা ধরা পড়ে যাব। এই বলে হাতের গ্লাভসগুলি খুলে যখনই লুকোতে যাবে আর তখন সেখানে চলে আসে রোহিত আর তমাল আর বলতে লাগলো, কি ফুলকি তোমাদেরকে কল করেছি ডাইনিং টেবিলে আসার জন্য, আর তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে? ফুলকি তখন বলতে লাগলো, কই না তো স্যার, কোথাও তো যায়নি। পিয়াল হঠাৎ করে বলে উঠে, বিচুটি পাতা। তখনই এই রোহিত বলতে লাগলো, বিচুটি পুটা তার মানেইটা কি, কি তার মানেটা? ফুলকি তখন বলতে লাগলো, আরে আমি বুঝতে পারছি পিয়াল দাদা কি বলতে চাইছে। আগের বার চিংড়ি দাদি যখন চৌধুরী বাড়িতে এসেছিল তখন তখন বিচুটি পাতা দিয়ে ওকে উচ্চ শিক্ষা দিয়ে দিয়েছিলাম তমাল দাদাকে ডিস্টার্ব করার জন্য। সেটার কথা মনে হয় মনে পড়ছে। তখনই এই কথা বলতে তমাল তখন বলতে লাগলো, কই আমার তো কিছুই মনে পড়ছে না। ফুলকি তখন বলতে লাগলো, তমাল দাদা তুমি কি ভুলে গিয়েছো? তখন রোহিত বলতে লাগলো, ফুলকি আমি তোমাকে আবারও বলছি তোমাকে আমাকে বলতে হবে তুমি কি করতে চাইছো। ফুলকি তখন বলতে লাগলো, আরে বাবা স্যার আপনি কেন এতটা ভয় পাচ্ছেন, আমি কিচ্ছু করছি না, আপনি এত বড়টা ভয় পাবেন না তো। তখন রোহিত প্রচণ্ড রেগে যায়। তমাল তখন বলতে লাগলো, রোহিত শান্ত হো, শান্ত হো রোহিত, এইভাবে উত্তেজিত হোস না, ফুলকি এমন কিছু কেউ করবে না। ফুলকি তখন বলতে লাগলো, সেটাই তো, আমি এমন কিছু করব না, আমি বলছি তো। স্যার আপনি কেন বিশ্বাস করতে পারছেন না? এইদিকে লুকিয়ে রাতের বেলায় অভিরূপ আর সেই ঈশিতা কথা বলতে থাকে। ঈশিতা তখন বলতে লাগলো, রুদ্রদা তুমি? তখনই বলতে লাগলো, তুমি কি ভেবেছো রুদ্রদা মারা গেছে? রুদ্রদা মারা যেতে পারে না। আর তোমাকে মিস করিনি, তুমি সেটা কি করে বিশ্বাস করতে পারলে? এই ঈশিতাকে না বড্ড মিস করেছি, বড্ড মিস করেছি। তখন ঈশিতা বলতে লাগলো, আমি জানি রুদ্রদা, এখন তোমার আর কোনো চিন্তা নেই। তখন ওই রুদ্র বলতে লাগলো, আরে সবাই তো জানে রুদ্ররূপ সান্যাল মারা গেছে, কিন্তু রুদ্ররূপ সান্যাল যে বেঁচে আছে সেটা তো আর কেউ বুঝতে পারেনি। তুমি এখনো জানো না ঈশিতা, এই ফুলকি দাসের না রাজমহলের যে সেই উত্তরাধিকারী হওয়ার পরে তার অনেক রোয়াব বেড়ে গেছে, অনেকবার বেড়ে গেছে। আর এখন যদি প্রার্থী হয়ে জিততে পারে একবার, তারপরে তো তার আরো রোয়াব বেড়ে যাবে। তখন ঈশিতা বলতে লাগলো, আরে আমি এসে গেছি তো, তুমি এ নিয়ে একদম ভাববে না, আমি বলছি না সব কিছু আমি ব্যবস্থা করে দেব। আর একটা কথা বলে রাখি রুদ্রদা, আমি না তোমাকে অনেক ভালোবাসি, বড্ড মিস করি। রুদ্র তখন বলতে লাগলো, শুনো ঈশিতা, যা করার কিন্তু তোমাকে সাবধানে করতে হবে, ফুলকির মনোসংযোগটা নষ্ট করতে হবে যাতে ফুলকি কিছুতে প্রার্থী হয়ে জিততে না পারে, বুঝতে পারছো? তখন ঈশিতা জড়িয়ে ধরে অভিরূপকে বলতে লাগলো, রুদ্রদা আমি না তোমাকে অনেক মিস করেছি। তখন রুদ্র বলতে লাগলো, আরে তুমি কি ভেবেছো আমি তোমাকে মিস করিনি? আমিও তো তোমাকে মিস করেছি। এখন এখন আমাদের কাজটা সাকসেস হলে তারপর তো আমরা দুজন খুব শান্তিতে থাকতে পারবো।
তখনই ঈশিতা বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ সত্যি বলছো রুদ্রদা, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, কিছুতে ফুলকিকে আমি এই ভোটে জিততে দেব না। অন্যদিকে ফুলকি বলতে লাগলো, কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেছে কোনো সারা শব্দ কিছুই আসছে না কেন, নিশ্চয় কিছু একটা গন্ডগোল হয়েছে, না তো আমাকে একবার গিয়ে দেখতে হবে। এরপরে আবার বলতে থাকে, আমি যদি এখন দেখতে যাই, পরে যদি কোনো সন্দেহ করে, না না যাব না। এই বলে ফুলকি ভাবতে থাকে, এক পর্যায়ে ফুলকি দরজায় গিয়ে নক করতে থাকে। আর তখনই অভিরূপ অর্থাৎ রুদ্র বলতে লাগলো, এই ঈশিতা, কে এসেছে, কে এসেছে, না না আমাকে লুকিয়ে পড়তে হবে। এই বলে রুদ্র লুকিয়ে পড়ে। আর তখনই ঈশিতা দরজাটা খুলে আর বলতে লাগলো, ফুলকি দাস, তুমি তুমি আমার ঘরে কেন এসেছো, তোমাকে না আমি এক্ষুনি দেখা দিয়ে বের করে দেবো, বের হো। ফুলকি তখন বলতে লাগলো, এই চিংড়ি দিদি, অনেকবার বেরোচ্ছ, রাজমহলে এসেছো, রাজমহলের উত্তরাধিকারী কে সেটা তুমি জানো? আমি আমি চাইলে অনেক কিছু করতে পারি, বুঝতে পারছো? তাই আমি তোমাকে বলছি, তুমি কিন্তু আমার কাজে বাধা দিতে আসবে না, একদম বাধা দিতে আসবে না। এ বলে ফুলকি এদিক ওদিক করে চারদিকে তাকাতে থাকে। এক পর্যায়ে ফুলকি যখনই জানালার দিকে যেতে থাকে, তখন অভিরূপ অর্থাৎ রুদ্র খুব ভয় পেতে থাকে। আর তখন ঈশিতা বলতে লাগলো, সর্বনাশ, এক্ষুনি তো রুদ্রদা ধরা পড়ে যাবে। তখনই ফুলকির হাত ধরে টেনে ফুলকিকে ঘুরিয়ে দেওয়ার বলতে লাগলো, এক্ষুনি আমার ঘর থেকে বেরো, বেরো বলছি, আমাকে ডিস্টার্ব করবে না। তখন বলতে ফুলকি বলে উঠে, তুমি এতক্ষণ পর্যন্ত ঘুমাওনি কেন, কি করেছো? ফুলকি কথা শুনে তখন ঈশিতা বলতে লাগলো, আমি কি করেছি সে কথার কফিয়ত কি আমি তোমাকে দেব? আমার যা ইচ্ছা আমি তাই করেছি। ফুলকি তখন বলতে লাগলো, ও তাই নাকি চিংড়ি দিদি, ও আমি এসেছিলাম কেন জানো? তোমার রাজমহলে খাতির যত্নটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখার জন্য। শত হলো তো তুমি রাজমহলের অতিথি, তাই ভালোভাবে সব ব্যবস্থা হচ্ছে কিনা সেটা দেখতে এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, রাত জেগে থেকো না, রাত জেগে থাকলে না চোখের নিচে কালি পড়ে যাবে, বুঝতে পারছো? এই বলে ফুলকি ঘর থেকে বেরিয়ে যায়। তখনই রুদ্র জানালার পাশ থেকে বেরিয়ে আসে আর বলতে লাগলো, তোমাকে তো বলছি ঈশিতা, এসব আমরা পরে করতে পারবো, আগে আমাদের উদ্দেশ্যটা সফল করতে হবে, আমি এখন যাই, না হলে পরে আবার সমস্যা হয়ে যেতে পারে। অন্যদিকে ঈশিতা তখন মনে মনে হাসতে থাকে আর বলতে লাগলো, ফুলকি দাস কিছুই করতে পারবে না, এবার দেখো ঈশিতা কি করে। ঈশিতা না এবার তোমার না একটা একটা প্ল্যান বেচতে দেবে। আর এদিকে ফুলকি বলতে লাগলো, চিংড়ি দিদি, কি ভেবেছো, আগের বার চৌধুরী বাড়িতে যখন ছিলে তখন তখন আমি খুব ছোট ছিলাম, তাই আমি বুঝতে পারিনি তোমার শয়তানিগুলি, এখন আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার শয়তানিগুলি, তাই না? আমি আর তোমাকে শয়তানি করতে দেব না। এবার আমি কি করি দেখো, তোমাকে এ রাজমহল থেকে আমি তাড়িয়ে ছাড়বো। এদিকে ঈশিতা বিছানায় শুয়ে পড়ে আর বলতে লাগলো, এবার আমাকে একটু ঘুমোতে হবে। এই বলে যখন বিছানায় শুয়ে পড়ে তখনই গা চুলকোতে শুরু করে আর বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ করে এভাবে গাটা চুলকোচ্ছে কেন, কি হলো, বিছানা কি পিঁপড়ে? এই বলে বিছানার চাদরটা যখন সরাতে যায় তখন দেখতে পায় অনেকগুলি বিচুটি পাতা। আর পুরো গাটা ঈশিতার চুলকোতে থাকে। আর ঈশিতা তখন চিৎকার করতে থাকে। ঈশিতার চিৎকার শুনে অভিরূপ এমনকি ইন্দ্র সবাই ছুটে আসে। এদিকে রোহিত, ফুলকি, তমাল, পিয়ালরাও ছুটে আসে। আর এ দেখতে পায় ঈশিতার অবস্থা খুব খারাপ হয়েছে। ফুলকি তখন বলতে লাগলো, কি ভেবেছো, কি ভেবেছো চিংড়ি দিদি, রাজমহলে এসে তুমি আবার সেই দুষ্টুমিটা শুরু করবে? এই ফুলকি দাস, তোমার এই দুষ্টুমি না আর বাড়তে দেবে না, তোমাকে এবার দেখো কিভাবে বের করি রাজমহল থেকে।